হ্যালো স্টুডেন্টস, আমি বিন্যাস সমবায় নিয়ে পরপর কতগুলো ভিডিও তৈরি করেছি। আজকের ভিডিওর আলোচনার বিষয় বিন্যাস সমবায়। তো বিন্যাস সমবায়ের বিষয়গত ধারণা সম্পর্কে যে সমস্ত কথা বলা দরকার সেগুলো আগেই বলেছি। আজকে আমি সমবায় সংক্রান্ত কিছু প্রশ্নের সমাধান করে তোমাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে যে বিন্যাস সমবায় বা সমবায় সংক্রান্ত প্রশ্নের সমাধান কেমনভাবে করতে হয়, সেগুলো সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা জন্মে। দেখো, প্রথমে একটা অঙ্ক লিখেছি যে NCR-1 is equal to 36, NCR is equal to 84, NCR plus 1 is equal to 126 হলে N ও R এর মান নির্ণয় করো। তো এখানে দেখো, তোমাদের একটা সূত্র আমি বলেছিলাম, যে সূত্রটা দেখিয়েছিলাম যে NCR by NCR-1 is equal to N minus R plus 1 by R। এই সূত্রটা তোমরা যদি আগের ভিডিও দেখো তাহলে এই সূত্রটা তোমরা সেখানে এই সূত্রটার প্রমাণ সেটা তোমরা দেখতে পাবে। তো এই সূত্রটা আমি বলেছিলাম যে এই সূত্রগুলো NCR এর এই ধর্মগুলো যাদের ভালো মনে থাকবে তারা অপেক্ষাকৃত জটিল অঙ্ক অনেক সহজে করতে পারবে। তা আমরা যদি এই সূত্রটা কাজে লাগাই তাহলে এই অঙ্কটা অপেক্ষাকৃত সহজে হবে। দেখো কেমনভাবে দেখাচ্ছি। মনে করো প্রথমেই তুমি এই দুটো অনুপাত নিলে, তা এখানে লক্ষ্য করে দেখো যে NCR আর NCR প্লাস 1, অর্থাৎ আমরা যদি লিখি যে NCR প্লাস 1 বাই NCR, তাহলে দেখো হচ্ছে 126/84। তার মানে তুমি এটা লিখতে পারছো যে দেখো ওই সূত্র অনুযায়ী যে কি বললাম, NCR বাই, দেখো এই যে এখানে যা মান আছে R প্লাস 1 এখানে তার থেকে এক কম আছে, তার মানে আমি ওই সূত্রটা প্রয়োগ করতে পারছি যে NCR বাই NCR-1। দেখো এখানে আর এখানে R-1, এই দু জায়গায় কিন্তু একই আছে, তাহলে এটা হচ্ছে N মাইনাস R প্লাস 1 বাই R। তাহলে এখানে আমি কেমন লিখবো দেখো, N মাইনাস R প্লাস 1 বাই R, অর্থাৎ R প্লাস 1 ইকুয়াল টু, দেখো এটা কাটাকাটি করলে দেখো তো এই যে 3/2 আসছে, और তাহলে N মাইনাস R মাইনাস 1 প্লাস 1 বাই R প্লাস 1 ইকুয়াল টু 3/2। তাহলে দেখো এটাকে যদি তুমি এইভাবে লেখো তাহলে 3R প্লাস 3 ইজ ইকুয়াল টু 2N মাইনাস 2R, और তাহলে দেখো 3R প্লাস 2R মানে 5R প্লাস 2N পাশে গেলে মাইনাস 2N হলো, ইজ ইকুয়াল টু প্লাস 3 ও পাশে গেলে মাইনাস 3 হলো। তার মানে আমি যেন একটা ইকুয়েশান পেলাম। এই দুটো রেজাল্ট দিয়ে আমি একটা ইকুয়েশান পেলাম, সেটা হচ্ছে যে 5R মাইনাস, এখানে দাগ দিয়ে পাশে রেজাল্টটা লিখলাম, মাইনাস 2N, এটা ইজ ইকুয়াল টু মাইনাস 3, এটা 1 নাম্বার। ঠিক আছে, এবার দেখো আমি এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিয়ে এবার অন্য আরেকটা রেজাল্ট এটা লিখছি। আবার যদি এভাবে লিখি যে আবার যে NCR বাই NCR-1 ইজ ইকুয়াল টু NCR 84 আর এটা হচ্ছে 36, और
তাহলে দেখো এখানে সরাসরি ওই সূত্রটাই আসছে, অর্থাৎ n মাইনাস আর প্লাস 1 বাই আর, এটা ইজ ইকুয়াল টু দেখো 12 দিয়ে কাটলে 3 বারং 36, হ্যাঁ, আর এটা হচ্ছে 84, 7 বারং 84, और তার মানে হয়ে গেল 7r ইজ ইকুয়াল টু 3n মাইনাস 3r প্লাস 3, और দেখো 7r প্লাস 3r, তার মানে একবারে লিখে দিলাম 10r মাইনাস 3n, এটা ইজ ইকুয়াল টু 3। তাহলে দেখো এটা 2 নাম্বার আমি ইকুয়েশান পেলাম, ঠিক আছে। তাহলে 2 নাম্বার ইকুয়েশানটা যদি এখানে লিখি যে 10r মাইনাস 3n, এটা ইজ ইকুয়াল টু প্লাস 3, এটা হলো 2 নাম্বার, ঠিক আছে। তাহলে এবার দেখো যে কোনো পদ্ধতিতে তুমি সলভ করতে পারো, অর্থাৎ ইকুয়েশান 1কে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কি হলো 10r মাইনাস 4n ইজ ইকুয়াল টু মাইনাস 6, আর ইকুয়েশান 2কে আমি একই রাখছি, মানে 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 10r মাইনাস 3n ইজ ইকুয়াল টু হচ্ছে 3। এবার যদি মাইনাস করি, তাহলে মাইনাস করলে 1 থেকে 2 মাইনাস করলাম, মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তার মানে দেখো এটা কেটে গেল, তারপরে মানে মাইনাস n ইজ ইকুয়াল টু মাইনাস 9, দেয়ারফর n ইজ ইকুয়াল টু 9, তাহলে n এর মান 9 পেলাম। তাহলে দেখো এবার তোমরা যদি n এর মান তুমি যদি 1 নঙে, হ্যাঁ, বসিয়ে পাই, দেখো n এর মান একসঙ্গে বসালে কত হচ্ছে, দেখো 9 যদি বসিয়ে দাও, 9 দুগুণে 18, ওপাশে গেলে প্লাস 18, তার মানে 5r ইজ ইকুয়াল টু 9 দুগুণে 18 মাইনাস 3 মানে 15, তার মানে r ইজ ইকুয়াল টু 15/5, 3, তার মানে দেখো হয়ে গেল n এর মান পেলাম 9 আর r এর মান পেলাম 3। এটাই হয়ে গেল এই অঙ্কটা। দেখো পরে আরেকটা অঙ্ক লিখেছি যে একটি বহুভুজের কর্ণের সংখ্যা 44 হলে বহুভুজের বাহুর সংখ্যা কত। দেখো এ ধরনের অঙ্কটা খুব ভালো অঙ্ক, একবার পরীক্ষাতে এসেছে যে কোন একটা বহুভুজের কর্ণের সংখ্যা বলে দিয়েছে, তুমি বহুভুজের বাহুর সংখ্যা বের করো। তাহলে দেখো যে মানে এখানে এইভাবে লিখছি, দেখো যে ধরি বহুভুজের, এই যে বহুভুজের বাহুর সংখ্যা, ধরি বহুভুজের, হ্যাঁ, শীর্ষবিন্দু সংখ্যা আমি লিখলাম এখানে, শীর্ষবিন্দু সংখ্যা ইজ ইকুয়াল টু n। তো দেখো তোমরা বুঝতে পারছো যে কোনো বহুভুজের শীর্ষবিন্দু যতগুলো হবে তার বাহুর সংখ্যাও ততগুলো হবে। তাহলে এখানে দেখো এই যে বহুভুজের বাহু সংক্রান্ত এই অঙ্কগুলো, এগুলো কিন্তু সমবায় সংক্রান্ত অঙ্ক, কারণ এই যে বিভিন্ন বিন্দু, অর্থাৎ যদি এ বিন্দু এটা বি বিন্দু হয়, এ বি আর বি এ যুক্ত করলে কিন্তু দেখো আমি একটাই রেখাংশ পাব। সুতরাং এটা বিন্যাস গঠিত নয়, এটা সমবায় গঠিত অঙ্ক। এগুলো কিন্তু অনেকে হয়তো বুঝতে একটু অসুবিধা হয়, তো সেই জন্য আমি ধরলাম যে ধরা যাক বহুভুজের শীর্ষবিন্দুর সংখ্যা n। তাহলে দেখো যে বহুভুজের এখানে এই যে এতগুলো শীর্ষবিন্দু আছে, এই যে শীর্ষবিন্দুগুলো যদি তুমি যোগ করো, যে কোনো দুটো শীর্ষবিন্দু যোগ করলে তুমি একটা রেখাংশ পাবে,
ভালো করে খেয়াল করে, যে কোনো দুটো শীর্ষবিন্দু যোগ করলে, যে কোনো দুটো শীর্ষবিন্দু বলার দরকার, শীর্ষবিন্দু যদি নাই বলি, যে কোনো দুটো বিন্দু যুক্ত করলেই আমরা কি একটা রেখাংশ পাবো, তাই না? তাহলে n সংখ্যক যদি বিন্দু থাকে, তাহলে আমরা n সংখ্যক বিন্দু থেকে আমরা nc2 সংখ্যক রেখাংশ পাবো। দেখো খেয়াল করে, যে কোনো সমতলের উপরে, এটা দেখো একটা জানারই বিষয়, যে কোনো সমতলের উপরে যদি n সংখ্যক বিন্দু থাকে এবং কোনো তিনটে বিন্দু যদি সমরেখ না হয়, তাহলে তুমি সেই n সংখ্যক বিন্দু যুক্ত করে nc2 সংখ্যক রেখাংশ পাবে। তাহলে দেখো যেহেতু nc2 সংখ্যক রেখাংশ পাবো, তাহলে সেই nc2 সংখ্যক রেখাংশের মধ্যে nটা রেখাংশ বহুভুজের বাহু গঠন করবে। তাহলে বাকি কি হবে, যে nc2 মাইনাস n অতগুলো রেখাংশ তারা বহুভুজের কর্ণ গঠন করবে। তাহলে আমরা লিখতে পারি যে, আমি যেহেতু ধরেছি যে বহুভুজের শীর্ষবিন্দু সংখ্যা nটি, অতএব আমরা এটা লিখতে পারি যে শর্তানুসারে, তাহলে দেখো জিনিসটা এই হবে যে nc2 মাইনাস এই যে আর কি বাহুর সংখ্যা n ইজ ইকুয়াল টু কর্ণের সংখ্যা 44। और দেখো nc2 মানে আমি একবারে লিখে দিচ্ছি n ইন্টু n মাইনাস 1/2, এটা একবারে লিখে দিলাম, মাইনাস n, এটা ইজ ইকুয়াল টু 44। और তাহলে দেখো n স্কোয়ার মাইনাস n মাইনাস 2n इज इक्वल टू 88, और n स्क्वायर माइनस 3n माइनस 88 इज इक्वल टू 0। देखो n स्क्वायर माइनस 88, देखो মানে এটা 8 11 88, তাই তো? তাহলে 11 থেকে 8 বাদ দিলে 3, তাহলে 11n প্লাস 8n माइनस 88 इज इक्वल टू 0। और यदि n कॉमन नाओ, n माइनस 11 प्लस 8 n माइनस 11 इज इक्वल टू 0, और n माइनस 11 इंटू n प्लस 8 इज इक्वल टू 0। তাহলে আমি বুঝতেই পারছি যে n ইজ ইকুয়াল টু 11 অথবা n ইজ ইকুয়াল টু -8। তাহলে n তো -8 হতে পারে না, তাহলে তুমি বুঝতে পারছো যে বাহুর সংখ্যা তো নেগেটিভ হতে পারে না। তাহলে কি হলো, উত্তর এটাই হলো যে বাহুর সংখ্যা, বাহুর সংখ্যা শীর্ষবিন্দুর সংখ্যা যা, বাহুর সংখ্যা তা, তাহলে বাহুর সংখ্যা হলো কত, 11টি। এইটা হচ্ছে দেখো বহুভুজের বাহুর সংখ্যা। তাহলে বহুভুজের বাহুর সংখ্যা কতগুলো হলো, 11টি। দেখো আরেকটা অঙ্ক এখানে, দেখো যে একটি ফুটবল প্রতিযোগিতায় ঠিক হলো প্রত্যেক দল অন্য দলের সঙ্গে একটি করে খেলা খেলবে, প্রত্যেক দল অন্য দলের সঙ্গে একটা করে খেলা খেলবে। এইভাবে খেলতে গিয়ে মোট 153টি খেলা হলো। যদি খেলা হয়, খেলা হলে তাহলে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সংখ্যা কত? দেখো কি বলেছে যে প্রতিযোগিতায় অনেকটা আমাদের সেই IPL টুর্নামেন্টের মতো, কিন্তু এখানে বলেছে প্রত্যেক দল অন্য দলের সঙ্গে একটা করে খেলা খেলবে। এইভাবে যখন মানে খেলাগুলো হলো, দেখা গেল মোট 153টি খেলা হয়েছে। তাহলে এখানে তোমাকে বের করতে বলেছে যে ওই প্রতিযোগিতায় মোট কতগুলো দল অংশগ্রহণ করেছিল। তাহলে এখানে দেখো যে আমরা লিখতে পারি যে ধরি প্রতিযোগিতায় nটি দল অংশগ্রহণ করেছিল, তাই না? অংশগ্রহণ করেছিল, তাই না? প্রতিযোগিতায় nটি দল অংশগ্রহণ করেছিল। তাহলে দেখো যে প্রত্যেক দল অন্য দলের সঙ্গে একটাই খেলা খেলবে, তার মানে n সংখ্যক দলের মধ্য থেকে দুটো দলের মধ্যে একটা খেলা হবে। তাহলে n সংখ্যক দলের মধ্য থেকে দুটো দলকে নির্বাচন করা যাবে nc2 প্রকারে। তার মানে দেখো একেবারে সহজই অঙ্ক
যে তাহলে তার মানে কি হলো, অতএব শর্তানুসারে বলতে পারি আমরা এরকম যে আসলে NC2 এটা হয়ে গেল 153। তাহলে NC2 মানে n ইন্টু n-1/2, আমি একটু একসঙ্গে একবারে লিখলাম, ইজ ইকুয়াল টু 153, और তাহলে n স্কোয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু হলো 306, और তাহলে দেখো n স্কোয়ার মাইনাস n মাইনাস 306 এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে n স্কোয়ার মাইনাস এটা দেখো 18 ইন্টু 17 হচ্ছে, তাহলে 18n প্লাস 17n মাইনাস 306 এটা ইজ ইকুয়াল টু 0, और n कॉमन निले n माइनस 18 प्लस 17 कॉमन निले n माइनस 18 इज इक्वल टू 0, और n माइनस 18 इंटू n प्लस 17 इज इक्वल टू 0, देयरफॉर n इज इक्वल टू 18 अथवा n इज इक्वल टू माइनस 17। তাহলে দেখো এখানেও ঠিক আগেরই মতো যে দলের সংখ্যা তো ঋণাত্মক হতে পারে না, তার মানে হয়ে গেল দলের সংখ্যা কত, উত্তর হয়ে গেল দলের সংখ্যা দেখো এইটাই হয়ে গেল যে 18টা দল তার মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। দেখো এটাই হয়ে গেল উত্তর। দেখো আরেকটা অঙ্ক এখানে লিখেছি, দেখো যে 9টি ব্যঞ্জন বর্ণ থেকে 2টি ব্যঞ্জন বর্ণ এবং 5টি স্বরবর্ণ থেকে 3টি স্বরবর্ণ একযোগে নিয়ে 5 অক্ষর বিশিষ্ট কতগুলি বিভিন্ন শব্দ গঠন করে। তো দেখো এই শব্দ গঠন সংক্রান্ত এই অঙ্কগুলো এগুলো পরীক্ষায় বেশ আসে, যে 9টি ব্যঞ্জন বর্ণ থেকে 2টি ব্যঞ্জন বর্ণ এবং 5টি স্বরবর্ণ থেকে 3টি স্বরবর্ণ একযোগে নিয়ে 5 অক্ষর বিশিষ্ট তুমি কতগুলো শব্দ গঠন করতে পারবে। এই তাহলে দেখো এখানে মানে এই অঙ্কগুলো একটু লিখতে হয়, হ্যাঁ, তো এখানে আমার বোর্ডে একটু জায়গা কম বলে আমি একটু কম লিখে লেখাগুলো একটু মুখে বলে দিচ্ছি, সেটা একটু সুবিধা হবে। যে তুমি এখানে এটাই লিখবে যে 9টি ব্যঞ্জন বর্ণ থেকে 2টি ব্যঞ্জন বর্ণ নির্বাচন করা যাবে, তাই না? অর্থাৎ 9টি ব্যঞ্জন বর্ণ থেকে এইভাবে 9টি ব্যঞ্জন বর্ণ থেকে 2টি বর্ণই আমি লিখে দিলাম নির্বাচন করা যাবে এই যে 9C2 প্রকারে। আবার আবার 5টি ব্যঞ্জন বর্ণ থেকে 5টি ব্যঞ্জন, আচ্ছা 9টি ব্যঞ্জন বর্ণ থেকে 2টি, আচ্ছা 2টি বর্ণ নির্বাচন করা যাবে 9C2 প্রকারে। আবার 5টি ব্যঞ্জন বর্ণ থেকে 3টি বর্ণ নির্বাচন করা যাবে 5C3 প্রকারে। আবার দেখো যে এই ধরনের অঙ্কগুলো এখানটায় খেয়াল করতে হবে যে এখানে দেখো সমবায়ের সঙ্গে সঙ্গে বিন্যাসও আসবে, অর্থাৎ আমি 5টি ব্যঞ্জন বর্ণ থেকে 2টো ব্যঞ্জন বর্ণ আর কি নিতে পারি 5C2 প্রকারে, আর 5টি স্বরবর্ণ থেকে অর্থাৎ 9টি ব্যঞ্জন বর্ণ থেকে 9টি ব্যঞ্জন বর্ণ থেকে 2টি ব্যঞ্জন বর্ণ নির্বাচন করতে পারি 9C2 প্রকারে। আবার 5টি স্বরবর্ণ থেকে 3টি স্বরবর্ণ নির্বাচন করতে পারি 5C3 প্রকারে। আবার এই যে 5টা বর্ণ আমি নির্বাচন করলাম তারা নিজেদের মধ্যে আর কি ফ্যাক্টোরিয়াল 5 প্রকারে বিন্যস্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করতে পারবে। হ্যাঁ, সুতরাং তাহলে তাহলে দেখো মোট শব্দ সংখ্যা, মোট শব্দ সংখ্যা এখানে দেখো
এটা হবে, ওইটা একটু লিখে দিলে ভালো হয় যে আবার পাঁচটি বিভিন্ন বর্ণ নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 5 প্রকারের বিন্যস্ত হতে পারে। সুতরাং এক্ষেত্রে মোট শব্দ সংখ্যা হবে এই যে তোমার 9c2 ইন্টু 5c3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5। তার মানে দেখো 9c2 মানে এই যে 9 ইন্টু 8/2 ইন্টু 5c3 মানে 5 ইন্টু 4 ইন্টু 3/3 ইন্টু 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 মানে 120। ফ্যাক্টোরিয়াল 5 মানে 120। দেখো তোমাদের সাধারণত তো মনেই থেকে যাবে, একবারে লিখে দিলাম ফ্যাক্টোরিয়াল 5 মানে 120। তাহলে এটা হলো 4 আর এটা কেটে গেল, তাহলে 2 এটা কেটে গেলে হচ্ছে তোমার দেখো 5 দুগুণে 10, 4 10 40, 40 ইন্টু 9, 4 9 36, 360 ইন্টু 120 মানে হচ্ছে 0 0, 6 বারং 72, 2 হাতে 7, 3 বারং 36 আর 7 43, এই যে 43200। তার মানে দেখো মোট এতগুলো শব্দ গঠন করা যাবে। হ্যাঁ, দেখো যে আরেকটা অঙ্ক যে কোন সমতলে 10টি বিন্দু আছে, তার মধ্যে 4টি বিন্দু একরেখীয় এবং অন্য বিন্দুগুলি একরেখীয় নয়। বিন্দুগুলি যুক্ত করে একটা হচ্ছে যে কতগুলি সরলরেখা, দুটো হচ্ছে 2 নম্বর হচ্ছে কতগুলি ত্রিভুজ পাওয়া যাবে। তাই দেখো এই ধরনের অঙ্কগুলো সহজই অঙ্ক, যে 10টি বিন্দু আছে, তাহলে দেখো যে এই 10টি বিন্দুর মধ্যে বলেছে যে 4টি বিন্দু একরেখীয়। তাহলে দেখো যে একরেখীয় বিন্দু হলে তাদের যুক্ত করে তুমি কিন্তু একাধিক সরলরেখা পাবে না। যে একরেখীয় বিন্দু থাকবে তাদেরকে যোগ করে তুমি একাধিক রেখা পাবে না, কিন্তু যদি একরেখীয় বিন্দু না হয় তাহলে তাদেরকে যে কোনো দুটো বিন্দু যুক্ত করে তুমি কিন্তু কী হবে, একটা করে রেখাংশ পাবে, তাই না? এখানে দেখো সেই সংক্রান্ত প্রশ্ন। তাহলে কি, তাহলে দেখো 4টি বিন্দু আছে, তার মধ্যে 10টি বিন্দু আছে, তার মধ্যে 4টি বিন্দু হচ্ছে একরেখীয়। তাহলে দেখো যে আমরা এখানে কি লিখব, এটা আমি আর লিখছি না, দেখো বলে দিচ্ছি যে 10টি বিন্দুর মধ্যে থেকে 10টি বিন্দু থেকে যে কোনো 2টি বিন্দু নির্বাচন করা যাবে 10c2 প্রকারে। তার মানে 10টি বিন্দুর মধ্যে কোনো 3টি বিন্দু যদি সমরেখ না হতো তাহলে সেই 10টি বিন্দু যুক্ত করে তুমি 10c2 সংখ্যক আর কি রেখাংশ পেতে। তার মধ্যে দেখো যে তার মধ্যে আবার কি বলছে, 4টি বিন্দু একরেখীয়, সেই জন্য কী হবে, এই 4টি বিন্দু যোগ করলে তুমি 4c2 সংখ্যক দেখো রেখাংশ পাবে না। তার মধ্যে তুমি কি, তার পরিবর্তে একটা রেখাংশ কিন্তু তুমি পাবে। তাহলে তুমি দেখো কতগুলো রেখাংশ পাবে, কতগুলো এই যে যুক্ত করে কতগুলি তুমি সরলরেখা পাবে। তাহলে দেখো এই যে 10c2 মানে হচ্ছে তোমার 10 ইন্টু 9/2 ইন্টু 4c2 মানে 4 ইন্টু 3 বাই 2 প্লাস 1। তার মানে এটা হয়ে গেল দেখো 5 9 45 আর এটা হয়ে গেল 5 9 45। আচ্ছা 5 9 45 মাইনাস 6 যোগ 1, তার মানে হয়ে গেল 46 বিয়োগ 6 মানে তুমি 40টি আর কি রেখাংশ পাবে। এই মোট কতগুলো রেখাংশ পাবে না, 40টি। ঠিক আছে, তো এরপরে দেখো যে 40টি রেখাংশ পাবে। এবার দেখো পাশে এখানে দেখাচ্ছি যে তাহলে তুমি কতগুলো
ত্রিভুজ পাবে। তাহলে সেক্ষেত্রেও দেখো যে 3টে বিন্দু যুক্ত করলে তবেই তুমি একটা ত্রিভুজ পাবে। এখন যেহেতু এক্ষেত্রে 4টে বিন্দু, 10টির মধ্যে 4টে বিন্দু সমরেখ, তাহলে এখানে দেখো এই সরলরেখার ক্ষেত্রে যে ওই যে 4টে বিন্দু যুক্ত করে 4c2 সংখ্যক রেখাংশ পাওয়া যাবে না, তার পরিবর্তে একটা পাওয়া যাবে। কিন্তু এখানে ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু সমরেখ বিন্দু হলে একটা ত্রিভুজও পাওয়া যাবে না। তাহলে ত্রিভুজের সংখ্যা কত হবে? তাহলে দেখো ত্রিভুজের সংখ্যা হবে এই যে 10c3 মাইনাস এই যে তোমার আর কি 4টে বিন্দু, তার মানে 4c3। হ্যাঁ, তাহলে 10c3 মাইনাস 4c3, তাহলে এতগুলো তুমি ত্রিভুজ মানে এই ত্রিভুজগুলো পাবে না। আর এই ত্রিভুজ থেকে তাহলে এই ত্রিভুজ বাদ দিলে এতগুলো তুমি ত্রিভুজ পাবে। তাহলে 10c3 মানে 10 ইন্টু 9 ইন্টু 8 বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 ইন্টু 2 মাইনাস 4c3 মানে 4, মানে হয়ে গেল তোমার, এটা হয়ে গেল 4, এটা হলো 3 3 9, তাহলে 3 4 12, তার মানে 120 থেকে 4 বাদ দিলে তুমি 116টা ত্রিভুজ পাবে। ঠিক আছে, তাহলে দেখো এই কতগুলো অঙ্ক তোমাদের করে দেখালাম। সাধারণত এই ধরনের অঙ্কই তোমাদের পরীক্ষায় আসে। হ্যাঁ, আরও কিছু অঙ্ক তোমাদের আগে করে দেখিয়েছি, সুতরাং আর ভিডিও দীর্ঘ করব না। হ্যাঁ, এখানেই আমি আজকের ভিডিও শেষ করছি। পরে আবার নতুন বিষয় নিয়ে অবশ্যই হাজির হব তোমাদের সামনে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।